গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস ভালোবাসা প্রেম নয়। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। নিউ জার্সিতে একটি ট্রেড ফেয়ার হবে, তাতে অংশগ্রহণ করতে চায় কামাল। এখানে কিছু কিছু ভারতীয় জিনিসপত্রের চাহিদা হয়েছে। সেসব জিনিস আনার জন্য কামালের একবার ইন্ডিয়া যাওয়া দরকার। জুলেখাকে রেখে যেতে হবে। জুলেখা আর ওমর আলী থাকবে। এই নিয়ে অন্য লোকদের জিভ একেবারে লকলক করে উঠবে। কামাল তা জানে। যার যাইছে বলুক, তাতে কিচ্ছু যায় আসে না। জুলেখা আর সে পরস্পরের কাছে সত্যবদ্ধ। এই সম্পর্কে জুলেখাকে কিছু বললেই সেটা তার প্রতি অবিশ্বাস বলে মনে হবে। এবারের অন্য একটি অ্যাপার্টমেন্টে রফিকুল সাহেবরা থাকেন। তাদের 2 ছেলে মেয়ে, সিরাজুল আর বেবি। ছেলে মেয়ে দুটি প্রায় আসে জুলেখার কাছে। সিরাজুল তো কামালের খুব ভক্ত। সেও বড় হয়ে চাকরি না করে কামালের মতন ব্যবসা করবে ঠিক করেছে। বেবি এসে রোজ রাত্রে জুলেখার সঙ্গে শুতে পারে। সিরাজুলও ইচ্ছে মতন পড়াশোনা করার জন্য থাকতে পারে এখানে। কিন্তু কামালের ইন্ডিয়া যাওয়ার প্রস্তাব শোনা মাত্র জুলেখা বলল, সে তাহলে ওই কদিন মন্ট্রিয়েলে গিয়ে তার মায়ের কাছে কাটিয়ে আসবে। ছোট ভাইয়ের পড়াশোনার কিছুটা সাহায্য করা দরকার। জুলেখাকে মন্ট্রিয়েলে পৌঁছে দিয়ে কামাল চলে এলো ইন্ডিয়ায়। দিল্লি, কলকাতা ঘুরে কয়েকদিনের জন্য গেল বাংলাদেশ। সেখানকার অবস্থা সত্যি বেশ সংকটজনক। একদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা, অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত। চতুর্দিকে অসন্তোষ। এরই মধ্যে আবার কিছু লোকের হাতে প্রচুর টাকা। তাদের বিলাসবহুল জীবনযাপন নবাব বাদশাদের মতন। বিরাট একটা যুদ্ধ সহ্য করার পর অধিকাংশ দেশে এমনই হয়। কামালের চেনা তরুণ ছেলেরা কামালকে ঘিরে ধরল। তারা সকলে বিদেশে চলে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না। কামাল তো ইচ্ছে করলে তাদের সাহায্য করতে পারে। কামাল বিভ্রান্ত বোধ করে। দেশের ভালো ছেলে সবাই যদি বিদেশে চলে যায়, তাহলে দেশটা চলবে কি করে? দেশের কথা কেউ এখন চিন্তা করে না। আপনি বাঁচলে বাপের নাম। সব মেধাবী ছাত্রদেরই লক্ষ্য ইংল্যান্ড বা আমেরিকা বা কানাডা অথবা পশ্চিম জার্মানি। যারা তেমন লেখাপড়া শেখেনি তারা যাচ্ছে আরব দেশে, রাঁধুনি, ড্রাইভার বা ঝাড়ুদারে চাকরি নিয়ে। ইন্ডিয়া থেকে এরকমও অনেক লোক যাচ্ছে। কিন্তু ইন্ডিয়া বিরাট দেশ। কয়েক হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার বিদেশে পাড়ি দিলেও হাতির গায়ে আঁচল লাগে না। কামাল এদের সাহায্য করবে কিভাবে? একজনকে বিদেশ নিয়ে যাবার সাধ্য তো সত্যিই তার নেই। এরা এখানে ব্যবসা ট্যাবসার চেষ্টা করলেও সাহায্য করতে পারে, কিন্তু ব্যবসার কথা শুনলেই অনেকে পিছিয়ে যায়। অধিকাংশ বাঙালি একটু লেখাপড়া শিখে ব্যবসায়ীদের প্রতি একটা অবজ্ঞার ভাব দেখায়। ব্যবসায়ী মানেই যেন অশিক্ষিত। কেউ উঁচু চাকরি পেলে সবাই ধরে নেবে যে সে একজন শিক্ষিত, পালিশওয়ালা লোক। সুতরাং মধ্যবিত্ত বাঙালির চাকুরিই ধ্যান জ্ঞান। কামাল বুঝতে পারে কেন জুলেখা আর তার মা একসময় তাকে চাকরি নেবার জন্য ঝুলোঝুলি করেছিল। কেউ কেউ মিনমিন করে বলে, কামাল ভাই, আপনি বিজনেসের কথা বলতেছেন? ব্যবসা করতে তো ক্যাপিটাল লাগে। আমরা সেই ক্যাপিটাল পাবো কোথায়? আপনার মতন তো আমাদের বাড়ির টাকা নাই। কামাল হাসতে হাসতে বলে, আমি বাড়ির টাকা নিয়ে বিজনেস করতে যাই নাই। কত টাকা লাগে মনে করো তোমরা? 100 টাকা দিয়ে বিজনেস শুরু করা যায়। সে টাকাও নাই তোমাগো? ঠিক আছে, আমি প্রত্যেকে 100 টাকা করে লোন দিব। কি করতে হবে তাও বলে দিব। কাজ শুরু করবে? কেউ সেই 100 টাকা নিতে এগিয়ে আসে না। কামালদের বাড়ির 2-3খানা বাড়ির পরেই থাকে তার দুঃসম্পর্কের এক দিদি। এই দিদির ছেলে ফজল মাহমুদকে কামাল ছেলেবেলা থেকে খুব ভালোবাসে। ফজলের ডাকনাম টাইগার। ছেলেবেলা থেকেই সে অতি দুরন্ত।
কত রকম দুষ্টুমি করে যে সে মানুষকে বিপদে ফেলতে পারে তার ঠিক নেই, কিন্তু তার দুর্দান্তপনার মধ্যেও একটা সারল্য আছে, সেজন্য তাকে পছন্দ না করে পারা যায় না। যখনই কামাল দেশে আসে তখন টাইগার তার সঙ্গ ছাড়ে না। সে বারবার কামালকে বলছে, কামাল ভাই, কবে আমেরিকা নিয়ে যাবে বলো? আমি কিন্তু বেশি দিন থাকবো না, শুধু কিছু লোকের মাথা ঘুরিয়ে দিয়ে ফিরে আসব। কামাল প্রত্যেকবারই বলেছে, হবে হবে, আমি এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব। টাইগারের বুদ্ধি খুব তীক্ষ্ণ হলেও সে মন দিয়ে পড়াশুনো করেনি। গ্রামে জমি জমা আছে, বায়তুল মোকাররমের কয়েকখানা বড় দোকানের শেয়ার আছে, তাতেই চলে যায়। জামা কাপড়ের ব্যাপারে টাইগার খুব সুন্দর শৌখিন, তাতে যথেষ্ট পয়সা খরচ হয়। টাইগারের চেহারা খুব সুন্দর, ভালো পোশাক তাকে মানায়। এবার টাইগারের সঙ্গে একদিনও দেখা হলো না। কামালের মিষ্টি আপা মারা গেছেন। টাইগার বিষয় সম্পত্তির পুরোপুরি মালিক হয়ে দুহাতে টাকা উড়াচ্ছে। তার মাথায় চেপেছে গাড়ির শখ, একটার পর একটা গাড়ি কেনে কয়েকদিন পরেই বিক্রি করে দেয়। খুব ছোটবেলায় এই টাইগারকে কামাল প্রায় কোলে পিঠে করে মানুষ করেছে। টাইগার সম্পর্কে তার বিশেষ দুর্বলতা আছে। সেই টাইগার একবারও দেখা করতে এলো না তার সঙ্গে। কামাল নিজে গিয়ে দুবার খোঁজ নিল, তাও দেখা মিলল না। সে নাকি একদিন আগে চট্টগ্রাম চলে গেছে। ছোট্ট জায়গা, টাইগার নিশ্চয়ই কামাল আসার খবর পেয়ে গিয়েছিল। দেশের এরকম অবস্থায় টাইগার শুধু গাড়ি কিনে কিনে টাকা নষ্ট করছে, এতে কামালের বেশ দুঃখ হল। পাছে কামাল ভর্ৎসনা করে, সেই ভয় কি টাইগার এলো না? কামালের মা বাবাও কিছুদিনের জন্য আমেরিকায় বেড়াতে যেতে চান। দেশের এই ডামাডোল, এখন কিছুদিন দূরে থাকাই ভালো। কামাল নানাভাবে বুঝিয়ে বলল, আরও 2-1 মাস পরে আসবার জন্য। বোস্টনে ফিরে এসে কামাল দেখল ওমর আলী তার অ্যাপার্টমেন্ট একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছে। এমনকি যে ইলেকট্রিক ঘড়িটা খারাপ হয়েছিল সেটাও ঠিক করে নিয়েছে সে। এরকম লোকের হাতে বাড়ির ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। জুলেখা এলে কোনো অভিযোগ করতে পারবে না। এয়ারপোর্ট থেকে কামাল ফোন করেছিল। তারপর বাড়ি আসতে যতটা সময় লাগে তার মধ্যে ভাত আর গ্রাউন্ড বিফের তরকারি রান্না করে ফেলেছে তার জন্য। তার জন্য কেউ কিছু করলে কামাল সবসময় অপ্রস্তুত বোধ করে। তার নিজেরই তো সব কিছু করা অভ্যেস। কামাল বারবার অনুযোগ করতে লাগল, ওমর সাহেব, আপনি কেন এসব করতে গেলেন? আমার ক্ষুধা নাই, অনেক টাইম ছিল, আমি নিজেই কিছু বানিয়ে নিতে পারতাম। ওমর হাসতে হাসতে বলল, এই যে এবারে আপনি এতদিন বাইরে রইলেন, তাতে এটাই তো আমার লাভ হলো। আমি কিছু রান্নাবান্না শিখে গেলাম। ভাবি থাকলে তো আমাকে কিচেনে ঢুকতেই দেন না, বলেন আপনার রান্না করার কি দরকার, আপনি পড়াশোনা নিয়ে থাকেন, এসব আমরাই দেখব, আপনি খানই বা কতটুকু। ওমর যে শুধু ঘরদড়ি টিপটপ করে ফেলেছে তাই নয়, কামালের অনুপস্থিতিতে যত লোক তার ব্যবসার ব্যাপারে খবর নিয়ে টেলিফোন করেছে তা সব কিছু সে নিখুঁতভাবে লিখে রেখেছে একটা কাগজে। প্রত্যেককে যথাযথ উত্তর দিয়েছে। এতে কামালের অনেক সুবিধে হবে। এরকম মানুষের সম্পর্কে লোকে অন্যায় সন্দেহ করে। লোকের কি আর খেয়ে দে কাজ নেই? কয়েকদিনের মধ্যে পৌঁছে গেল জুলেখা। সে একাই দিব্যি চলে আসতে পারে। কামালের মনে হলো এই 3 সপ্তাহের মধ্যে জুলেখা যেন আরও বেশি রূপসী হয়েছে, চোখে মুখে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য। কামাল নিজেও যথেষ্ট সুপুরুষ, কিন্তু সে কথা তার মনে থাকে না। জুলেখা কিন্তু তার রূপ সম্পর্কে সচেতন। একদিন সে দারুণ একখানা সবুজ রঙের জর্জেট শাড়ি পরেছিল। তা দেখে বাদলা বলেছিল, আজ ভাবিকে খুব সুন্দর দেখাচ্ছে। এর উত্তরে জুলেখা বলেছিল, সুন্দরকে সুন্দর তো দেখাবেই, এতে আর আশ্চর্য হবার কি আছে?
কথাটা কামালের কানে খট করে লেগেছিল। এরকম কথা জুলেখাকে মানায় না। কামাল ভেবেছিল জুলেখাকে নিষেধ করবে এরকম উত্তর দিতে, কিন্তু বলা হলো না। মেয়েদের এরকম একটু আধটু দুর্বলতা থাকেই। জুলেখা অবশ্য ব্যবসার কাজে কামালকে এখন অনেক বেশি সাহায্য করে, টাকা পয়সার হিসেব বুঝতে শিখেছে। কামালের সঙ্গে সে একটা ট্রেড ফেয়ার ঘুরে এলো। একদিন কামাল শুনতে পেল ওমর আর জুলেখা আড়ালে তুমি তুমি করে কথা বলে। প্রকাশ অবশ্য জুলেখাকে ভাবি আপনি বলে ডাকে। ওরা দুজন প্রায় সমবয়সী, পিঠাপিঠি ভাই বোনের মতন মাঝে মাঝেই খুনসুটি আর ঝগড়া করে। তুমি বলাই ওদের পক্ষে স্বাভাবিক, কিন্তু সামনাসামনি বোধহয় এখনো লজ্জা ভাঙেনি। কামালের মনে হলো কিছুদিন পরেই ভেঙে যাবে। কামাল নিজেই তো এখনো ওমরকে তুমি বলতে পারে না। আরেকদিন কামাল শুনল ওমর জুলেখাকে আড়ালে শুধু তুমি বলে না, লেখু বলে ডাকে। জুলেখার ডাক নাম জুলি, কিন্তু ওমর তাকে অন্য একটা নাম দিয়েছে। এটা তার নিজস্ব নাম, কিন্তু সামনে ওই নামে ডাকে না কেন? জুলেখাই বা এই কথাটা কেন বলেনি কামালকে? কামালের মনটা খচখচ করে। সারা দিন ঘুরে ফিরে ওই কথাই মনে আসে। ওরা দেওর বৌদি মিলে আলাদা একটা হাসি ঠাট্টার সম্পর্ক তৈরি করেছে, কামালকে বাদ দিয়েছে তার থেকে। আগে তো এরকম ছিল না। আগে তো সব মজা তিনজনে মিলে ভাগ করে নিত। প্রথমে অভিমান হয়, তারপর রাগ। অন্য একটা প্রসঙ্গে কামাল জুলেখার উপর মেজাজ দেখিয়ে ফেলে। টাকা পয়সা হিসেবের সামান্য গড় মিলে জুলেখাকে সে বকাবকি করে। জুলেখা অবাক হয়, আহত হয়। তারও তেজ কম নয়। কামাল বকলে সেও উত্তর দিতে ছাড়ে না। দুদিন বাদে কামালের আত্ম উপলব্ধি হল। সে কি জুলেখাকে সন্দেহ করছে? তার কি মনে ঈর্ষা জন্মেছে? ছি ছি, এটা তো ঠিক নয়। বিশ্বাসের উপরে তো মানুষের সম্পর্ক দাঁড়ায়। জুলেখা আর সে পরস্পরকে বিশ্বাস করে, এই ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সময় হলে জুলেখা তাকে ঠিকই বলবে। আগে থেকে সে জুলেখাকে অন্যায় সন্দেহ করছে। একদিন ওমর বলল, কামাল সাহেব, একটা কথা বলবো। আপনার কি টাকার টানাটানি চলছে? কামাল অবাক হয়ে বলল, কই না তো। তারপর একটু হালকা করে বলল, কেন, আপনার খাওয়ার কিছু অসুবিধা হচ্ছে নাকি? জুলি বুঝি আপনাকে ঠিক মতন খাওয়াচ্ছে না? আপনি শ্রিম্প ভালোবাসেন? না না, খাওয়ার কথা হচ্ছে না। খাবার আমি খুব ভালোই পাই। আপনি টেলিফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন। সরি, আমি ওভারহিয়ার করে ফেলেছি। আমি তখন কাবার থেকে একটা জিনিস খুঁজছিলাম। ও, সিরিয়াস কিছু না। আপনি বলছিলেন যে ক্যাশ টাকার অভাবে আপনার জরুরি কাজ আটকে যাচ্ছে। একটা ব্যাংক ড্রাফট পাবার কথা, সেটা এসে পৌঁছায়নি কি না? সেটা পেয়ে গেলেই। সেটা কবে পাবার কথা? কামিং উইকের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাব। কামাল সাহেব, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার কাছে $900 আছে, সঙ্গে রেখেছিলাম, যদি হঠাৎ কোনো কাজে লাগে। সেই টাকাটা আমি আপনাকে দিতে পারি। আরে কি আশ্চর্য কথা! আপনার টাকা আমি নেব কেন? না না, সেরকম কিছু দরকার নেই। আপনি বলছিলেন ক্যাশ টাকার জন্য আপনার কাজ আটকে যাচ্ছে। আপনি আমার টাকাটা নিয়ে কাজ চালিয়ে দিতে পারেন না? আপনার ব্যাংক ড্রাফট যখন এসে যাবে তখন তো ফেরত দিয়ে দেবেন। ওমর সাহেব, টাকাটা আপনি বিশেষ প্রয়োজনের জন্য রেখেছেন, ওটা আপনার কাছেই রাখুন। এখন তো বিশেষ প্রয়োজন কিছু হচ্ছে না। আপনি বলেন, আমি আপনার ছোট ভাইয়ের মতন। আপনি আমার কাছ থেকে একটু সাহায্য নিতে পারেন না? আমার সঙ্গে ফর্মালিটি করেন। এরপর আর না বলা যায় না। ওমরের কথায় সে অভিভূত হয়ে পড়ে।
আজকালকার দিনে কেউ নিজে থেকে যেচে টাকা দিতে চায় না। কামালের টেলিফোনের কথা ওভারহিয়ার করে ওমর সাহায্যের জন্য এগিয়ে এসেছে। জুলেখা কোথায় যেন গিয়েছিল। সন্ধ্যাবেলা সে ফিরতেই কামাল তাকে সব কথা খুলে বলল। জুলেখা বলল, আমি লক্ষ্য করে দেখেছি ওমর সাহেব আমার চেয়েও তোমাকে বেশি পছন্দ করেন, তোমাকে সত্যিকারে ভালোবাসেন। তুমি যখন থাকো না তখন আমার কাছে প্রায়ই বলেন, কামাল সাহেবের মতন মানুষ আর হয় না। কামাল বলল, সে নিজে ভালো কি না তাই সবাইকে ভালো দেখে। শোনো, তুমি কিন্তু ওর টাকাটা ঠিক সময় শোধ করে দিও। 1 সপ্তাহের মধ্যে যদি আমার ব্যাংক ড্রাফট এসে না পৌঁছায়, আমি গাড়ি বিক্রি করে ওনার টাকা শোধ করে দেব। কামাল তার কথা রেখেছিল। গাড়ি বিক্রি করতে হয়নি অবশ্য, অন্য জায়গা থেকে জোগাড় করে এনে ঠিক সময় দিয়েছিল ওমরের টাকা। সামনেই ওমরের পরীক্ষা। এখন তাকে রাত জেগে পড়াশোনা করতে হয়। খাওয়া দাওয়ার দিকে তার বিশেষ মনোযোগ নেই। জুলেখা বলে, না খেয়ে খেয়ে ওমর সাহেব রোগা হয়ে যাচ্ছেন। কামাল অবশ্য ততটা বুঝতে পারে না। তাছাড়া এদেশে রোগা হওয়াটাই তো সবাই ভালো মনে করে। কত নারী পুরুষ আপ্রাণ সাধ্য সাধনা করে রোগা হবার জন্য। খাবার টেবিলে জুলেখা প্রায়ই ওমরকে খাওয়া নিয়ে জোরাজুরি করে। ওমর তবুও খেতে চায় না। কামাল এক এক সময় বলে, অত জোর করো না জুলি, উনি যেটুকু পছন্দ করবেন সেটুকু খাবেন ঠিকই। ওমর যে দুধও খেতে চায় না সেটা সত্যি আশ্চর্য কথা। এদেশে দুধ অতি অপূর্ব, শুধু পুষ্টিকর নয়, স্বাদও চমৎকার। কেউ কেউ তো 1 লিটার ঠান্ডা দুধ যখন তখন খেয়ে ফেলে। একমাত্র যারা মদ্যপায়ী তারা দুধ পছন্দ করে না। কিন্তু ওমর তো মদ ছোঁয় না। দুধ খাওয়া নিয়ে প্রায়ই ওমরের সঙ্গে জুলেখার কাজিয়া বেঁধে যায়। একদিন রাত্রে শোয়ার পর জুলেখা বলল, জানো, আজও ওমর সাহেব দুধ খায়নি। আমি দিয়েছিলাম, ফেলে রেখে গেছে। রাত্রির 3টা-4টা পর্যন্ত জেগে পড়ে। এমনি করলে শরীর টিকবে? দাঁড়াও, ওকে দুধ খাওয়াবই আমি, আসছি। তুমি ঘুমিয়ে পড়ো না যেন। জুলেখা দুধের কার্টেন নিয়ে ওমরের ঘরে চলে যায়। এটা কামালের পছন্দ হয় না। এত রাত্রে একজন পুরুষ মানুষের বেডরুমে ঢুকে দুধ খাওয়ানো যেন জুলেখার বড় বেশি বাড়াবাড়ি। তারপরই ভাবে, জুলেখা এখনও ছেলে মানুষ, সরল। কোনটা ভালো দেখায় কোনটা মন্দ দেখায় তা ঠিক বোঝে না। আস্তে আস্তে বুঝিয়ে বলতে হবে। তবু তার মন থেকে ক্ষোভ যায় না। খানিক বাদে ফিরে এসে যখন হাসতে হাসতে ওমরকে দুধ খাওয়ানোর গল্প বলতে শুরু করে, তখন তার একটুও ভালো লাগে না শুনতে। সে রুক্ষ স্বরে বলে ওঠে, বাতিটা নিভিয়ে দাও। এরপর প্রায়ই জুলেখা রাত্রিরে ওরকম দুধ খাওয়াতে যেতে শুরু করল। ডাইনিং টেবিলে ওমর দুধ ফেলে চলে রেখে যায়। ঘরে শুতে এসে জুলেখার সেই কথা মনে পড়ে। সে বেরিয়ে যায় আবার। সারাদিন ঘোরাঘুরির পর বিছানায় শুলেই কামালের চোখে ঘুম জড়িয়ে আসে। জুলেখা ফিরতে দেরি করে। কামাল জেগে থাকতে পারে না। একটুখানি ঘুমিয়ে কামাল আবার চমকে জেগে ওঠে। কতক্ষণ কেটে গেছে সে জানে না। জুলেখা এখনও ফেরেনি। পাশের ঘরে কোনো কথাবার্তাও শোনা যাচ্ছে না। একেবারে নিঃশব্দ। হঠাৎ অসম্ভব রাগ হয়ে যায় কামালের। জুলেখার একই ন্যাকামি। এতক্ষণ কি করছে সে? ইচ্ছে করে পাশের ঘরে ছুটে গিয়ে জুলেখার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে। সে জুলেখার নাম ধরে ডাকল। কোনো উত্তর নেই। কামাল তবু ওঠে না। তার বুকটা জ্বলতে থাকে। একটু বাদে জুলেখা ফিরলে সে উগ্রকণ্ঠে জিজ্ঞেস করে, এতক্ষণ কি করছিলে? জুলেখা চুলের ক্লিপ খুলতে খুলতে বলল, এতক্ষণ মানে এই তো গেলাম। কিছুতে দুধ খাবে না, আমিও না খাই ছাড়ব না। বলেছি রোজ 3 গ্লাস অন্তত খেতেই হবে। শোনো জুলি,
তুমি বড্ড বাড়াবাড়ি করছো। লোকে শুনলে কি বলবে? কি করেছি? রোজ রাতের বেলা একজন পুরুষের ঘরে যাওয়া খুব ইনডিসেন্ট দেখায়। অন্য কেউ যদি শোনে। প্রস্ফুটিত গন্ধরাজের মতন মুখখানি ফিরিয়ে সারল্য মাখা চোখে পরিপূর্ণভাবে কামালের দিকে তাকালো জুলেখা। তারপর গভীর বিস্ময়ের সঙ্গে বলল, ওমর সাহেব আমাদের ফ্যামিলি মেম্বারের মতন। তার ঘরে যাওয়া অপরাধ? অন্য লোক শুনলে? অন্য লোককে কে বলবে? তুমি? অনুতাপে কামালের সব রাগ জল হয়ে যায়। এ মেয়েকে সে ভুল বুঝছে। জুলেখা তো অবিশ্বাসের কিছু করেনি। কামাল নিজেই যেন চুক্তিভঙ্গ করতে যাচ্ছিল। এরকম ঈর্ষা তার এলো কোথার থেকে? জুলেখা বিছানায় এসে কামালের বাহুতে মাথা রেখে ম্লান গলায় বলল, তুমি যদি নিষেধ করো তাহলে আর যাব না। কামাল অপরাধী হয়ে গিয়ে বলল, না না, আমি নিষেধ করব কেন? বলছিলাম যে রাত্রির বেলা ওর পড়াশোনার সময় ডিস্টার্ব না করে আগে যদি খাইয়ে দিতে পারো। তবুও কামালের মন থেকে একেবারে ক্ষোভ মুছে যায় না। অবিশ্বাস নয়, ঈর্ষা নয়, অন্য একটা অনুভব। এ বাড়ির দুজন পুরুষ মানুষের মধ্যে জুলেখা এখন ওমরকে বেশি যত্ন করছে। কামালও মাঝে মাঝে দুধ খেতে ভুলে যায়। কামাল পরীক্ষা দিচ্ছে না বটে, কিন্তু তাকেও তো সারাদিন বিস্তর খাটাখাটুনি করতে হয়। জুলেখা তো তাকে দুধ খাওয়ানোর জন্য জোর করে না। কয়েকদিন বাদেই চিঠি এলো। কামালের মা বাবা আসছেন। চিঠি পড়ে জুলেখা বলল, এই সময় আসছেন? এখন ওমর সাহেবের পরীক্ষা, এখন যদি বাড়ি ভর্তি লোক থাকে। তুমি লিখে দাও না আর কিছুদিন পরে আসতে। কামাল একটু কঠিন হয়ে গিয়ে বলল, শোনো জুলি, আমার আব্বা আম্মা আমার বাড়িতে আসতে চাইছেন, আমি কি অন্য লোকের জন্য তাদের বারণ করতে পারি? তারা জানেনই না যে আমাদের এখানে পেইং গেস্ট রয়েছে। জুলেখা বলল, আমাকে তাহলে কিছুদিনের জন্য মন্ট্রিয়েলে পাঠিয়ে দাও। সে কি? কেন, কিছুদিন ঘুরে আসি না? কি পাগলের মতন কথা বলছো? তোমার শ্বশুর শাশুড়ি অত দূর থেকে আসবেন আর তুমি সে সময় থাকবে না? আমার এখানে থাকতে ভালো লাগছে না। ওরকম জিদ্দির মতন কথা বলো না, তুমি অত বাচ্চা নও। তুমি আজকাল প্রায়ই আমাকে ধমকে ধমকে কথা বলো। সরি, আই এম সরি। না, আমি তোমাকে বকিনি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, এই সময় কি তোমার চলে যাওয়া ভালো দেখায়? কিসে যে কি ভালো দেখায় আর মন্দ দেখায় তা আমি বুঝি না। যথাসময়ে কামালের বাবা মা এসে পড়লেন। বাবার যথেষ্ট বয়স হয়েছে। একসময় তিনি প্রচুর পরিশ্রম করে একটি বিশাল পরিবার প্রতিপালন করেছেন, অনেক সম্পত্তিও করেছেন। এখন নিরালায় চুপচাপ থাকতে চান। বাইরের ব্যাপারে বিশেষ মাথা ঘামান না। কামালের মা একটি একান্নবর্তী পরিবারের কর্ত্রী। অনেক দিক সামলে চলতে হয় তাকে, সব দিকে তার নজর। তিনি মানুষের মুখ দেখেই তার চরিত্র সম্পর্কে একটা ধারণা করে নেন। প্রথম নজরেই তিনি ওমরকে অপছন্দ করলেন। ওমরের ব্যবহারে কোনো ত্রুটি নেই। বয়স্কদের সঙ্গে সে বিনীতভাবে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু তাতেও কামালের মায়ের মন গলল না। প্রথম দিনই সন্ধ্যাবেলা মা কামালকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আরে তুই এটা কি করেছিস? বাড়িতে আরেকটা সৌমতো পুরুষ ঢুকেছিস? ও যে তোর সংসারে সর্বনাশ করবে। কামাল মিটিমিটি হাসতে লাগল। তার মনে পড়ল মিনা ভাবির কথা। সব মহিলাদের মনের গড়নই কি একরকম? এরা নারী পুরুষের একটি সম্পর্কের কথা চিন্তা করতে পারে? মা বললেন, ঘি আর আগুন কেউ পাশাপাশি রাখে? বোকা ছেলে, আমি ভাবলাম এদেশে এসে বুঝি তোর বুদ্ধিশুদ্ধি হয়েছে। কামাল আবারও হাসল। ঘি আর আগুন, ঠিক মিনা ভাবিরই ভাষা।
তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলদের মতো হাসছিস কেন? আমার কথা তোর কানে যাচ্ছে না? আম্মা, তুমি ভুল করছো। ওমর অতি ভালো ছেলে, আমাকে অনেক সাহায্য করে। রাখ তো তোর ভালো ছেলে, ওসব আমার ঢের দেখা আছে। ওরা হলো ঘাসের ভিতর সাপ, উপকার করে। ওই উপকারের ছুতোতেই তোদের সংসারে আগুন লাগাবে। আম্মা, কয়েকদিন থাকো, ছেলেটিকে দেখো ভালো করে। আগে এত কঠিন কথা বলছো কেন? মানুষকে কি প্রথম থেকে অবিশ্বাস করতে হয়? আমার বেশি দেখার দরকার নেই। তোমার বউকেও আমি ঠিক বিশ্বাস করি না। ঢাকায় যা কাণ্ড হতে যাচ্ছিল, ভাবলে আজও আমার বুক কাঁপে। ঢাকায় কি কাণ্ড হতে যাচ্ছিল? জুলেখা কিছু করেছিল? করে আবার নাই। আমি বারবার আল্লাহকে ডেকেছি, হে আল্লাহ, একটা কেলেঙ্কারি যেন না হয়। বিয়ের পর তুমি যে কয় মাস বউকে নিয়ে যাও নাই, ততদিন আমি ভালো করে ঘুমোতে পারি নাই। তুমি কি বলছো আম্মা? জুলেখা কি করেছিল? তুমি তো আমাকে কোনোদিন একটু আভাস দাও নাই। এই যে কিছুদিন আগে দেশে গেলাম, ভেবেছিলাম সব চুকে বুকে গেছে। আর তোমায় কিছু বলে কাজ নাই, তুমি শুধু শুধু দুঃখ পাবে। এখন এখানে এসে দেখি আরেক আপদ জুটেছে। জুলেখা কি করেছিল খুলে বলো। তোমার ওই যে পেয়ারের টাইগার, যাকে তুমি মাথায় করে নাচো, সে ঘন ঘন আসতো বাড়িতে। তার সঙ্গে তোমার বউয়ের আসনাই হতো। সে কি নির্লজ্জ ঢলাঢলি! আমি টাইগারকে বকেছি, তোমার বউকেও বকেছি, তবু কি শোনে? লোক জানাজানির ভয়ে আমি বেশি চেঁচামেচি করতে পারি নাই। কামালের মাথা ছিমছিম করতে লাগল। টাইগার, যে টাইগারকে সে বাচ্চা বয়স থেকে দেখছে, কত আদর করেছে, কত জিনিসপত্র দিয়েছে। কামাল ভাই বলতে যে অজ্ঞান ছিল, বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে। এও কি সম্ভব? জুলেখা একদিনও ঘুণাক্ষরে বলেনি টাইগারের কথা। প্রথম প্রথম এসে সে কাঁদত। সে কি টাইগারের জন্য? কিন্তু জুলেখা তো প্রথম দিনই কামালকে বলেছিল তাকে তাড়াতাড়ি ঢাকা থেকে বোস্টনে নিয়ে যেতে। এখানে এসেও তো সে একবারও আর ঢাকায় যেতে চায়নি। তাহলে? কামাল বিমূঢ়ভাবে বলল, আম্মা, তুমি এসব কি বলছো? এ হতে পারে না। আমি কি তোকে মিছা কথা বলছি? জুলেখা ভালো মেয়ে, তুমি তাকে পছন্দ করে এনেছ। দেখে শুনে তো ভালোই মনে হয়েছিল, পরে বুঝেছি ওর মায়ের শিক্ষা ভালো নয়। ওর মায়ের আবার কি দোষ দেখলে? অত কথা এখন থাক। সেখানে যা হয়েছিল তা তো চাপা পড়ে গেছে। এখন এটাকে সরাও। চাপা পড়ে গেছে মানে কি? আমি সব শুনতে চাই। শোনো, বউর হয়তো অতটা দোষ ছিল না। টাইগার প্রথমে গায়ে পড়ে ভাব করেছে, তারপর দুজন দিনরাত গুজুর গুজুর ফুসুর ফুসুর। জুলেখা ঢাকা ছেড়ে চলে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর বেশি দিন থাকলে চারিদিকে ঢিড়ি পড়ে যেত। এখানে এসেও তো টাইগারকে চিঠি লিখেছে। কে বলল তোমাকে? টাইগার নিজেই বলেছে। আর কে বলবে? তার তো লজ্জা শরম বলতে কিছু নাই। সে তো গাড়ি কেনে আর এইসব করে বেড়ায়। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। অত জোরে চেঁচাবি না কামাল। আমি তোকে যা বলি শোন। ঢাকায় যা হয়েছে তা হয়েছে, সেসব মন থেকে মুছে ফেল। এখানে তো সুখে শান্তিতে থাকলেই আমাদের সুখ। ঘরের মধ্যে দুধকলা দিয়ে কালসাপ পুষিস না। ওমরের কোনো দোষ আমি দেখি নাই। বাবা এসে পড়ায় এই আলোচনা থেমে গেল। ঘর থেকে বেরিয়ে গেল কামাল। তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগল। মুখখানা বিবর্ণ হয়ে গেছে। টাইগার, টাইগার এরকম করবে? তার বিশ্বাস হয় না। জুলেখা তার কাছে এত সব গোপন করে যাবে? তার বিশ্বাস হয় না। বিয়ের পর সে ঢাকায় বেশ কয়েক মাস ছিল। নিয়মিত সে কামালকে চিঠি লিখেছে। প্রায় প্রত্যেক চিঠিতে ছিল
কামালের সঙ্গে মিলনের ব্যাকুলতা, তা মিথ্যা হতে পারে না। জুলেখাকে কি এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করা যায়? কামাল ভেবে দেখল এখন উচিত হবে না, আব্বা আম্মা চলে যাক আগে। এখন কয়েকটা দিন সব দিক সামলে অতি সূক্ষ্ম তারের উপর ব্যালেন্স করে হাঁটতে হবে। ওমর আলীকে সে কিছুতে চলে যেতে বলতে পারবে না। ওমর নির্দোষ, তার প্রতি আম্মা যদি খারাপ ব্যবহার করেন সেটা খুব অন্যায় হবে। সবসময় আম্মাকে চোখে চোখে রাখা দরকার। ওদের নিয়ে বাইরে বাইরে বেড়াতে হবে। পরপর কয়েকটা দিন কামাল লক্ষ্য করল জুলেখা যেন তার আব্বা আম্মাকে এড়িয়ে এড়িয়ে চলে, কেমন যেন ছাড়া ছাড়া ভাব। ঠিক অযত্ন করে না, নানা রকম রান্না করে, কিন্তু শ্বশুর শাশুড়িকে বাড়ির বড় বউর যেমন বেশি বেশি খাতিরের ভাব দেখাবার কথা তেমন কোনো ভাব নেই। কখনো 5 মিনিট দাঁড়িয়ে কথা বলে না, কাটা কাটা উত্তর দেয়। অথচ ওমরের সঙ্গে কথা বলার সময় তার চোখ মুখ ঝলমল করে ওঠে, গলা দিয়ে অন্তরঙ্গ সুর বেরিয়ে আসে। এটাই তার স্বাভাবিক ব্যবহার। কিন্তু কামাল বোঝে যে আম্মা এটা পছন্দ করবে না। রাত্রে শুতে এসে কামাল হালকা সুরে বলল, এই শোনো, এখন কয়েকটা দিন তুমি ওমর সাহেবের বেডরুমে দুধ খাওয়াতে যেও না। জুলেখা রেগে গেল, ঝংকার দিয়ে বলে উঠল, কেন যাব না কেন? আমার যদি ইচ্ছে হয় যাব। জুলি, এরকম কথা কেন বলছো? আব্বা আম্মার বয়স হয়েছে, ওদের সামনে একটু সামলে সামলে চলতে হয়। ওরা তো বেশি দিন থাকবে না। কি সামলে চলবো? আমি কি কিছু অন্যায় করেছি? না, তা বলছি না, কিন্তু আমার আব্বা আম্মা তোমার গুরুজন, তাদের কিছুটা সেবা যত্ন তুমি করবে, এটা সবাই আশা করে। কি অযত্ন করেছি আমি? বাড়ির দাসীর মতন সব কাজই তো করছি। তোমার আম্মা তো এটো প্লেটটা ওঠান না। আম্মা বেড়াতে এসে কি বাসন মাজবেন? উনি কোনোদিন এসব করেন নাই। আমাকে বিনা পয়সায় দাসী রেখেছ, আমাকে সব করতে হবে তা জানি, করছিও তো। এবার কামালের মেজাজ চড়ে গেল। কয়েকদিন ধরে মনের মধ্যে যে কথাটা চাপা দিয়ে রাখবার চেষ্টা করেছিল সেটা বেরিয়ে এলো হঠাৎ। ঢাকাতে টাইগারের সঙ্গে তোমার কি হয়েছিল? কে? টাইগার। তাকে চেনো না এমন ভাবভঙ্গি দেখাচ্ছ? আমাদের কয়েকখানা বাড়ির পরে থাকে, আমার এক দিদির ছেলে। তার কথা তুমি কিছু বলো নাই কেন? বলার মতন কিছু তো ছিল না। প্রথম প্রথম এসে তুমি আমাদের ঢাকার বাড়ির সকলের সম্পর্কে গল্প করতে। সে তো তোমাদের বাড়ি কেউ না, কিন্তু সে যখন তখন আসে। তোমার সঙ্গে তার ভাব ভালোবাসা হয়েছিল, সে কথা তুমি আমার কাছে গোপন করেছ। আমাদের দুজনের ঠিক হয়েছিল না যে আমরা দুজনের সব কথা পরস্পরকে বলবো? বলার কিছু নেই যেখানে, তাও বলতে হবে? তোমার মন যে এত ছোট তা তো জানতাম না। তুমি আমাকে সন্দেহ করছো এভাবে? তুমি এখানে এসেই টাইগারকে চিঠি লেখো নাই? না। আম্মা বললেন? মিথ্যে কথা। শোনো জুলি, আমি আমার আম্মাকে তো ভালো রকম চিনি। তিনি তোমাদের মেলেমেশা হয়তো অপছন্দ করতে পারেন, সেজন্য খারাপ কিছু ভাবতেও পারেন, কিন্তু তিনি বানিয়ে কিছু বলবেন না। চিঠি লেখার কথাটা তিনি মিথ্যে বলবেন কেন? তোমার আম্মা কি ভেবে কি বললেন তা তিনিই জানেন, আমি ওসব কিছু জানি না। কামাল এসে আয়নার সামনে দাঁড়ালো। জুলেখার একটা হাত ধরে গাঢ় স্বরে বলল, জুলি, তুমি এরকমভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? জুলেখা দাঁতে দাঁত চেপে বলল, এবার আমাকে মারবে তো মারো, তুমি যখন এত নিচে নেমেছ এখন সব কিছু করতে পারো। কামাল স্তম্ভিত হয়ে গেল। জুলেখা তার সম্পর্কে এমন কথাও ভাবতে পারে? এই জুলেখা, যার জন্য তার বুকের মধ্যে চাপ বেঁধে আছে ভালোবাসার, যে ভালোবাসা একটা জীবন্ত জিনিসের মতন বুকের মধ্যে নাড়াচাড়া করে। জুলেখা তাকে এমন কঠিন কথা বলতে পারল? সে জুলেখার গায়ে হাত তুলবে? কামালের গলায় বাষ্প জমে গেল।
সে কথা বলতে পারছে না। একটুক্ষণ থেমে থেকে সে মুখ নিচু করে বলল, না, আমি তোমার গায়ে হাত তুলব না, তোমাকে কিছুই বলবো না। যতদিন তুমি সত্যি কথা না বলবে ততদিন তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তোমার যা দরকার হবে চাইবে। বিছানার মাঝখানে একটা বালিশ রাখল কামাল, যাতে জুলেখার সঙ্গে তার শরীরের স্পর্শ না লাগে। তারপর সে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। তার চোখ দিয়ে যে জল গড়াচ্ছে তা জুলেখাকে দেখতে দিতে চায় না। এইরকমভাবেই চলল কয়েকদিন। সারাদিন শুকনো কাজের কথাবার্তা হয়। তারপর রাত্রিরে এক বিছানায় দুজন অচেনা মানুষের মতন দুপাশে ফিরে শুয়ে থাকে। কামাল অবশ্য মনে মনে মুষড়ে আছে, জুলিকে বাদ দিয়ে তার জগতের আর কিছুই থাকতে পারে না। জুলিকে সে কি করে দূরে সরিয়ে রাখবে? এত কাছে জুলি, তবু তাকে স্পর্শ করতে পারে না। শরীর স্পর্শ করার আগে তার মনটা ভালো মতন বুঝে দেখা দরকার। দূরত্ব ঘোচাবার চেষ্টা করেও কামাল পারে না। একদিন সে জুলেখার মান ভাঙাবার চেষ্টা করে, ফিসফিস করে 2-3 বার ডাকে, জুলি, জুলি। কোনো উত্তর নেই। জুলি, সত্যি কথা বললে আমি কিছুই মনে করব না। টাইগারের সঙ্গে যদি তোমার ভাবও হয়ে থাকে তাতেও কিছু আসে যায় না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে সব খুলে বলবে। আমাদের মধ্যে সেরকমই কথা ছিল না? কোনো উত্তর নেই। তুমি এখানে এসেও টাইগারকে চিঠি লেখো নাই? কোনো উত্তর নেই। জুলি, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। কেন তুমি এত কষ্ট দাও আমাকে? কোনো উত্তর নেই। এদেশের শরৎকালে অনেক গাছের পাতা লাল হয়ে আসে। তখন এখানকার প্রকৃতি একেবারে ঝলমল করে। তারপর আসে পাতা ঝরার দিন। শরৎকালের বিকেলও সুদীর্ঘ। আকাশের আলো নিভতে নিভতে ঘড়ির কাঁটায় 9টা-10টা বেজে যায়। শরতের বিকেলে কেউ ঘরে বসে থাকে না। শনিবার কামাল সবাইকে নিয়ে বেড়াতে এলো পার্কে। অতি বিশাল উদ্যান, সেখানে নানা রকমের গাছ। একদিকে একটা প্রকাণ্ড ঝিল, তাতে রাজহংস হংসী আসে। চতুর্দিক নানা রকম যুবক যুবতীতে একেবারে ছয়লাভ। কামালের বাবা মায়ের সঙ্গে জুলেখাও এসেছে। ওমরকেও বলা হয়েছিল, সে আসেনি। সিরাজুল আর বেবিকে আনা হয়েছে সঙ্গে। ওরা হুটুপুটি করছে। কামালও মেতে উঠেছে ওদের সঙ্গে। সন্ধে যখন হয় নামাজের সময় হয়ে এসেছে, কামালের বাবা একটা নির্জন জায়গা দেখে নামাজ পড়তে বসলেন। মা জিজ্ঞেস করলেন, জুলেখা কোথায়? তাই তো, জুলেখাকে তো কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? কামাল বলল, আমি দেখে আসছি। বেশ ভিড় আজ। এর মধ্যে কারোকে খুঁজে বের করা শক্ত। শাড়ি পরে কোনো মেয়ে দেখে সেদিকে কামাল ছুটে গিয়েও নিরাশ হয়। এখানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি মিলিয়ে শাড়ি পরা মহিলার সংখ্যা কম নয়। জুলেখা কি হঠাৎ ভিড়ের ধাক্কায় অন্যদিকে চলে গেছে, না ইচ্ছে করে হারিয়ে গেছে? কামাল লক্ষ্য করছিল সে বেড়াতে এসেও কারোর সঙ্গে একটিও কথা বলেনি। মা প্রায় রোজই পুত্রবধূর নামে নানা রকম নালিশ করছেন। কামালের আর এসব সহ্য হয় না। এখন এক এক সময় তার মনে হচ্ছে মা বাবা চলে গেলেই বাঁচি। প্রায় মিনিট 10 খোঁজাখুঁজির পর সে দেখল এক জায়গায় একটা দোলনায় একা বসে আস্তে আস্তে দোল খাচ্ছে জুলেখা। গাছের ফাঁক দিয়ে আলো এসে পড়ছে তার মুখে। অপরূপ দেখাচ্ছে তাকে, যেন সে পৃথিবীর কেউ নয়। তার চোখ দুটি শূন্যের দিকে।
সে এখানে বসে থাকলেও তার মনটা এখন অনেক দূরে। আস্তে আস্তে আপন মনে কি যেন বলছে সে। একটু দূরে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ সে দেখল জুলেখাকে। না, সে আজে বাজে সব কথা ভুলে যাবে। জুলেখা তার নিজের। জুলেখাকে সে কিছুতে দুঃখ দিতে পারবে না। জুলেখা একদিন বলেছিল না, যে খুব বেশি আপন তাকেই হারাবার ভয়। দোলনায় বসে দুলছে জুলেখা। কামালের দিকে তার নজর পড়ল না। কোন গভীর ভাবনায় সে মগ্ন। কামালের একটা দীর্ঘশ্বাস পড়ল। এত সুন্দর, কিন্তু এত সুদূর। কাছে এসে কামাল খুব আস্তে করে ডাকল, জুলি। 2-3 বার ডাকের পর জুলেখা মুখ ফিরিয়ে তাকাল। সে দৃষ্টির মধ্যে কোনো আগ্রহ নেই। তুমি এখনো বসে আছো? আমার এখানে ভালো লাগছে। আব্বা আম্মা তোমার খোঁজ করছিলেন। ওরা ভাবলেন তুমি বুঝি হারিয়ে গেছো। কোথায় আর হারিয়ে যাব? শোনো জুলি, আব্বা আম্মা তো আর বেশি দিন থাকবে না। তুমি আর এই কয়েকটা দিন ওদের সঙ্গে মানিয়ে চলতে পারো না? আমি বেমানান কিছু করেছি? আচ্ছা থাক, তোমাকে ও কথা বলবো না। তুমি যেমন আছো তেমনই থাকো। জুলি, তোমার পাশে একটু বসবো? জুলেখা সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে হাঁটতে শুরু করল। কামালের বুকটা মুচড়ে উঠল দারুণভাবে। এখানে প্রথম আসার পর জুলেখার সে একসঙ্গে এসেছিল পার্কে। এরকমই একটা দোলনায় বসেছিল। এখনো যেন ভেসে আসছে জুলেখার হাসির শব্দ। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর কামাল ওমর আলীকে ডেকে নিয়ে গেল বসবার ঘরে। তারপর মিনতিপূর্ণ গলায় বলল, ওমর সাহেব, আপনি আমার একটা উপকার করবেন? আপনি জুলেখাকে একটু বুঝিয়ে বলুন না। আমার আব্বা আম্মা যে কদিন রয়েছেন সেই কটা দিন ওদের একটু মন জুগিয়ে চলতে। ওদের বয়স হয়েছে তো, শুধু শুধু মনে একটা দুঃখ নিয়ে ফিরে যাবেন। অথচ জুলেখা এত ভালো মেয়ে। ওমর হকচকিয়ে গিয়ে বলল, এ কথা আমায় বলছেন কেন? আপনি নিজেই তো বলতে পারেন। কামাল দুর্বলভাবে বলল, আমার কথা সে শুনতে চাইছে না। কি যেন হয়েছে তার। আপনার সঙ্গে তার খুব ভাব। সে আপনার কথা মানবে। আপনি তার স্বামী। আপনার কথা না শুনলে উনি আমার কথা শুনবেন কেন? তাছাড়া আমি তো দেখি যে ভাবি ওদের যথেষ্ট যত্ন করেন। যতখানি সেবা করার। হ্যাঁ, সেবা করছে ঠিকই, কিন্তু নিষ্প্রাণভাবে, যেন নিছক একটা কর্তব্য। ভালোভাবে কথাও বলে না। কি জানি, আমি তো তা বুঝি না। আপনি একটু বুঝিয়ে বলে। আশ্চর্য কথা বলছেন কামাল সাহেব। এর মধ্যে আমার ভূমিকা কোথায় তা বুঝতে পারছি না। আমি একজন বাইরের লোক। আপনি আমাদের পরিবারেরই একজন। আম্মাকে বলেছি, আপনার মতন মানুষ হয় না। আপনি আমাদের ছোট ভাইয়ের মতন। আমি ভাবিকে এসব কথা বললে তিনি রাগ করবেন না? এটা গায়ে পড়া উপদেশের মতন শোনাবে। না না, সে আপনার কোনো কথায় রাগ করবেন না। সে আপনাকে খুব পছন্দ করে। কামাল বারবার এই একই কথা বলে যেতে লাগল। ওমর পড়াশোনার অজুহাত দেখিয়ে উঠে পড়তে চায়, কিন্তু কামাল তাকে ছাড়বে না। ওমরের সঙ্গে কথা বলাটা যেন তাকে নেশার মতো পেয়ে বসেছে। বারবার সে জিজ্ঞেস করতে লাগল, আচ্ছা ওমর সাহেব, আপনি তো এত কাছ থেকে দেখেছেন, আমি কি জুলির উপর কোনো অন্যায় করেছি? ওর কোনো ইচ্ছায় বাধা দিয়েছি? ওমর সাবধান মানুষ, স্পষ্ট কোনো মতামত দেয় না। কায়দা করে সরাসরি উত্তর এড়িয়ে যায়। 2-1 বার জুলেখা এসে দাঁড়ালো দরজার কাছে। ভেতরে ঢুকল না। সে এ ব্যাপারটা মোটেই পছন্দ করছে না। অনেক রাত্রিরে ওমর প্রায় জোর করে চলে গেল। কামাল এলো নিজের শোয়ার ঘরে। জুলি এক পাশ ফিরে শুয়ে আছে।
মাঝখানে বালিশ। ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। কামালের ইচ্ছে হলো জুলিকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। এইরকমভাবে রাতের পর রাত কাটানো সে আর সহ্য করতে পারছে না। জুলিকে সে বলবে, আমি পুরনো সব কথা ভুলে যাচ্ছি, আব্বা আম্মাকে পাঠিয়ে দিচ্ছি কানাডায়, এসো আমরা ঠিক আগের মতন আনন্দে থাকি। কিন্তু সে জুলেখাকে স্পর্শ করতে পারল না। সে প্রতিজ্ঞা করেছে জুলেখা সত্যি কথা না বললে সে আর তাকে ছোঁবে না। তাদের পরস্পরের সত্য ভাগাভাগি করে নেওয়ার শর্ত আছে। কামাল তো কোনোদিন কিছু লুকোয়নি। বাড়ির বাইরে যখন যা ঘটেছে সব এসে বলেছে জুলেখাকে। কোমল গলায় ডাকল, জুলি, জুলি। কোনো উত্তর নেই। কামাল আবার বলল, জুলি, আমার যা দোষ হয়েছে সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, এবারে তুমি কিছু বলো। জুলি তবু কোনো সাড়া দিল না। হয়তো সত্যি সে ঘুমিয়ে পড়েছে। কামাল শুয়ে পড়ে ছটফট করতে লাগল। কিছুতে তার ঘুম আসে না। কোনোদিন তার ঘুমের কোনো সমস্যা ছিল না। এখন এই কয়েকদিন ঘুম তার চোখ ছেড়ে গেছে। কামাল ঘুমিয়ে পড়ল শেষ রাত্রির দিকে। গভীর ঘুম। তারপরেই একটা নাটকীয় ঘটনা ঘটল। সকালবেলা সবাই জেগে উঠেছে। কামালই তখন ঘুমিয়ে। জুলেখা নাস্তা বানাচ্ছে রান্নাঘরে এসে। কামালের বাবা নামাজ পড়তে বসেছেন। মা ডাইনিং টেবিলটা পরিষ্কার করছেন। ওমর 1 কাপ কফি নিয়ে বাইরে গেল চিঠির বাক্স দেখতে। জুলেখা রান্নাঘর থেকে এক একটা জিনিস এনে রাখছে ডাইনিং টেবিলে। তার দিকে তাকিয়ে মায়ের খটকা লাগল। কিরকম যেন দুলে দুলে হাঁটছে জুলেখা। তার চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। মা জিজ্ঞেস করল, বৌমা, তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? জুলেখা দুদিকে মাথা নাড়িয়ে জানালো, না। কিন্তু তারপরই প্লেটে করে টোস্ট আনতে গিয়ে কয়েকখানা পড়ে গেল মাটিতে। জুলেখা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, যেন কি হয়েছে সে বুঝতে পারছে না। ও বৌমা, কি হয়েছে তোমার? কোনো উত্তর দিল না জুলেখা। কোনো ক্রমে প্লেটটা টেবিলে রেখে সে নিজেও হুমড়ি খেয়ে পড়ল। মা ভয়ে চিৎকার করে উঠলেন, ও মা, কি হলো? ও কামাল, শিগগির আয়, দেখ বউ কিরকম জানি করছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? প্রথমে ছুটে এলো ওমর। কাছে এসে ঝুঁকে পড়ে সে বলল, ভাবি, ভাবি, কি হয়েছে আপনার? শরীর খারাপ হয়েছে? জুলেখা মাথাটা তুলল। সম্পূর্ণ ঘোলাটে তার চোখ। জড়ানো গলায় ফিসফিস করে বলল, আমি বিষ খেয়েছি, অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খেয়েছি। তারপরেই সে গড়িয়ে পড়ে গেল মাটিতে। জুলেখা মরে যাচ্ছে। কামাল তখনও ঘুমোচ্ছে। 2-3 জন মিলে ধাক্কাধাক্কি করে তুলে আনলো তাকে। জুলেখাকে মাটিতে পড়ে থাকতে দেখেও সে কোনো কথা বলতে পারছে না। তার মাথা ঝিমঝিম করছে, চোখ অন্ধকার। সে আর কিছু ভাবতে পারছে না। জুলেখা নেই তাহলে? তারই বা বেঁচে থেকে কি লাভ? মা বললেন, ও কামাল, তুই কথা বলছিস না কেন? বৌমার এমন হলো কেন? কিছু একটা কর বাবা। কামাল তবুও কথা বলতে পারছে না। কিছু একটা করতে হবে। কি? পুলিশে খবর দিতে হবে? ডাক্তার? জুলেখা যদি চলে যায় তাহলে সে আর কিছুই করবে না, আগে নিজেকে শেষ করে দেবে। ওমর ধমক দিয়ে বলল, কামাল সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন? শিগগির ভাবির মাথার দিকটা ধরুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়ির মধ্যে কামাল জুলেখাকে কোলে নিয়ে বসে রইল। দুর্দান্ত স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে গেল হাসপাতালে।
এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছাবার পর জুলেখা আরেকবার চোখ মেলল খুব কষ্ট করে। তখনও তার জ্ঞান একেবারে চলে যায়নি। ডাক্তার তার গালে চাপড় মারতে মারতে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড ইয়াং লেডি? তুমি কি খেয়েছ? কেন খেয়েছ? জুলেখা গভীর বিষাদের সুরে বলল, মাই হাজব্যান্ড ডাজ নট নিড মি এনি মোর। আই ওয়ান্ট টু ডাই। তারপরেই সে জ্ঞান হারালো একেবারে। জুলেখাকে ভেতরে নিয়ে যাবার পর কামাল আর ওমর এসে অপেক্ষা করতে লাগলো বাইরের পোর্টিকোতে। কামাল মুখ ধোয়নি, বাইরের পোশাক পরারও সময় পায়নি। এখনও যেন সে কিছুই বুঝতে পারছে না। তবে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছে। হঠাৎ ওমর হিংস্রভাবে বলল, কামাল ভাই, ভাবির যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে শেষ করে দেব। কামাল চমকে গেল। ওমরের এরকম কণ্ঠস্বর তো সে কখনো শোনেনি। ওমর তীব্রভাবে তাকিয়ে আছে তার দিকে। ওমর তার ভাবিকে খুব ভালোবাসে। সে কামালের মতনই বিচলিত হয়েছে। কামাল বলল, আপনি আমাকে বকছেন, আমি কি দোষ করেছি? ওমর বলল, আপনি তো দায়ী। আপনি ভাবিকে মেন্টালি টর্চার করেছেন। দিনের পর দিন আপনি তার সঙ্গে স্বামীর মতন ব্যবহার করেননি। আপনার মায়ের কথা শুনে আপনি তাকে অযথা সন্দেহ করেছেন। কামাল কান্না জড়ানো গলায় বলল, জুলেখা কি বাঁচবে না? তাহলে আমি কি করব? ওমর বলল, একটা কথা শুনে রাখুন, ভাবির যদি কোনো বিপদ হয়, আমি যদি তখন 1000 মাইল দূরেও থাকি তাহলেও ছুটে আসব। আপনাকে আমি তখন ছাড়ব না। আপনি আমাকেই শুধু দায়ী করছেন। হ্যাঁ। কামাল দুহাতে মুখ চাপা দিল। জুলেখা 2 দিন বাদেই ছাড়া পেয়ে গেল হাসপাতাল থেকে। তারপর সে সোজা চলে গেল মন্ট্রিয়েলে মায়ের কাছে শরীর সারাবার জন্য। জুলেখার মা কামালকে প্রচণ্ড ভর্ৎসনা করলেন। মেয়েটা শরীর ভেঙে গেছে, কামালই তার উপর অত্যাচার করে করে এই জায়গায় নিয়ে এসেছে। আর একটু হলে তো মেয়েটা মরেই যেত। বেঁচে উঠলেও তার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। কামালের বাবা মাই বা কীরকম মানুষ? তাদের না হয় টাকা পয়সা আছে, তাই বলে কি তারা ধরাকে সরাজ্ঞান করেন? সকলেই কামালের দোষ দিতে লাগলেন। জুলেখার শরীর সেরে উঠল কয়েকদিনের মধ্যেই, কিন্তু সে আর বোস্টনে ফিরে আসতে চায় না। তার চরিত্রের দারুণ পরিবর্তন হয়েছে। আগে সে ছিল নরম স্বভাবের, মিষ্টি গলায় কথা বলতো। এখন সে হয়ে উঠেছে উগ্র। তার কথাবার্তা ঝাঁঝালো। কামাল নিয়মিত বোস্টন থেকে মন্ট্রিয়েলে যাতায়াত করে, কিন্তু জুলেখা তার সঙ্গে কথাই বলতে চায় না। সামনাসামনি পড়ে গেলে একটু কথা বলে। কামাল খুব কাতর গলায় অনুরোধ করে, জুলি, তুমি শুধু একবার ফিরে চলো। তুমি যা চাও তাই হবে। লোকে ভুল ভাবছে। আমার আব্বা আম্মা বেড়াতে চলে গেছেন, তোমার কোনো অসুবিধা হবে না। জুলেখা বলল, না, এখন আমি কিছুতেই যাব না। আমি এখানে পড়াশুনো করব, কলেজে ভর্তি হব। তুমি আমাকে টাকা পাঠাবে, আমার জামা কাপড়, আমার উইন্টার ক্লোথস এখানে পৌঁছে দেবে। তুমি পড়াশুনো করবে? বেশ তো, বোস্টনে পড়বে, আমি সব ব্যবস্থা করে দেব। বাজে কথা, আমি আগে অনেকবার বলেছি, তুমি কিছুই করনি। আগে আমার টাকা পয়সার অসুবিধা ছিল, তুমি তো সব জানো। এখন সে অসুবিধা নেই। ওসব আমি শুনতে চাই না। তুমি টাকা না দাও, আমি চাকরি করব, সেই সঙ্গে পড়ব। তুমি আমার জামা কাপড় সব এনে দাও। তুমি চলো, তুমি নিজেই বেছে আনবে তোমার কি কি জামা কাপড় দরকার। আমার যাবার তো দরকার নেই। আমার শাড়িগুলো কোথায় আছে তুমি সব জানো। ওয়ার্ড্রোবে আমার কোট, রেইনকোট আছে, সব কিছু নিয়ে আসবে। তবু তুমি একবার যেতে পারো না?
একটা উইকেন্ডের জন্য? বাসে বা গাড়িতে যেতে হবে না, আমি তোমাকে প্লেনে করে নিয়ে যাব, আবার নিয়ে আসব। তোমাকে কতবার বলেছি আমি এখন যাব না। তোমার সঙ্গে বেশি কথা বলতে আমার প্রবৃত্তি হয় না। তুমি আমার জামা কাপড় দিয়ে যাবে কিনা বলো। কামাল অসহায়ের মতন জুলেখার মায়ের কাছে সাহায্য চায়। তিনি বলেন, আমি কি করব বলো, তোমাদের নিজেদের ব্যাপার। মেয়ে বিয়ে দিয়েছি, এখন তার ভালো মন্দ সে বুঝবে। সে যদি যেতে না চায়, জোর করে কি আমি পাঠাতে পারি? তুমি অন্যায় করেছ, তার ফল তো তোমাকে ভুগতে হবে। আমি কি অন্যায় করেছি? সেসব কথা পরে হবে। অনেক বেলা হলো, তুমি কি এখানে খেয়ে যাবে? না, ওকে যদি এখানে খেতে দাও তাহলে আমি কিছু খাবো না। ও যদি থাকে এখানে তাহলে আমি এ বাড়ি থেকেও চলে যাব। তারপর হিস্টেরিয়ার রোগীর মতন সে চেঁচাতে লাগল, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। গল্পের বাক্স বাই রৌমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস ভালোবাসা প্রেম নয় এর 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রৌমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।